এসএসসিতে এবার গণিতের ইংরেজি ভার্সনের প্রশ্নে ত্রুটি, পরীক্ষা চলাকালীনই সংশোধনের দাবি বোর্ডের। কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তদন্ত অনুযায়ী ব্যবস্থার আশ্বাস। ডাকসু নির্বাচনের সব ছাত্র সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। থাকতে হবে সরকারের ইতিবাচক সমর্থন, মত সাবেক ছাত্র নেতাদের। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার উচ্ছেদ অভিযান। সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা নিজেরাই সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। বগুড়ায় বাড়তি টাকা না দিলে মিলছে না পাসপোর্ট, ভেরিফিকেশনের নামে নেওয়া হচ্ছে ঘুষ। কঠোর অবস্থানের দাবি জেলা পুলিশের। এবং উৎসবে ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত সাভারের বিরুলিয়ার ৬ গ্রাম। ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা, বাগানে ফুল কিনতে আসছেন সাধারণ মানুষও। দেখছিলেন শিরোনাম, বাংলা সময়ের সঙ্গে আছি আমি আহমেদ সালেহিন। এসএসসি পরীক্ষায় আবারও প্রশ্নপত্র ভুলের অভিযোগ। এবার গণিত পরীক্ষার ইংরেজি ভার্সনে প্রশ্নপত্রে ছাপার ত্রুটির কারণে অনেক পরীক্ষার্থী পুরো ৭০ নম্বরের উত্তর লিখতে পারেননি। শিক্ষা বোর্ড বলছে মুদ্রণ ত্রুটি পরীক্ষা চলাকালীনই সংশোধন করা হবে এবং এতে পরীক্ষার উপর প্রভাব পড়েনি। তবে কোনো শিক্ষার্থী যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তদন্ত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পিঙ্কি আক্তারের রিপোর্ট। গত শনিবার গণিত সৃজনশীল পরীক্ষা ইংরেজি ভার্সনে এসএসসি পরীক্ষা প্রশ্নপত্র বিতরণের সময় দেখা যায় ৪ পৃষ্ঠা প্রশ্নের দ্বিতীয় পৃষ্ঠায় ৩টি প্রশ্ন ছাপা হয়নি, যে কারণে কেন্দ্র সচিব সঠিক প্রশ্নপত্র এনে কপি করে তা বিতরণ করেন। এর মধ্যে প্রায় ৩০ মিনিট সময় পার হয়ে যায়। শিক্ষার্থীরা অভিযোগ করেন এই ৩০ মিনিট তাদের হাতে কোনো প্রশ্নই ছিল না। হাতে প্রশ্ন না থাকায় প্রায় ৩০ মিনিট কিছু না লিখেই বসে থাকতে হয় নওয়াব হাবিবুল্লাহ কেন্দ্রের সিট পড়া মাইলস্টোনের ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের। যে প্রশ্নটা দিছে সেটা প্রশ্নই আসে নাই, তো আমরা বলছি যে আমাদেরকে একটু তাড়াতাড়ি দেন, তারপর বলে কি একটু সময় লাগবে, তোমরা বললেই হয়ে গেল নাকি। টিচাররা আমাদেরকে অনেক ভয় দেখিয়েছে, এমনকি কোশ্চেন কপিও নিয়ে গেছে। উইদাউট কোশ্চেনের মাঝে অনেকগুলো এমসিকিউ না দেখেই কোশ্চেনে দেখেই আন্দাজে অ্যান্সার দাগিয়েছি, এরকমও হয়েছে। এ নিয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও। অনেক বাচ্চারা নার্ভাস হয়ে গেছে, তাদের পাড়া জিনিসও ভুল করে ফেলছে। পরবর্তী সময় যদি তাকে একটু সময় বাড়ায় না দেয় তাহলে ওই বাচ্চাটা কি পাস করবে? প্রশ্নের এই ভুলের কারণে আমার বাচ্চা 30 মার্কসের আনসার করতে পারে নাই। তবে কেন্দ্র সচিব অভিযোগ স্বীকার করে দায়ভার চাপান শিক্ষা বোর্ডের কাঁধে। আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সেই কেন্দ্রে একই সমস্যা দেখা দিয়েছে। তারা আন্ডার স্ট্রেস ছিল যে আসলে এখন কি হবে। তো তাদের এই স্ট্রেস আমরা দূর করার জন্য খুব প্রাণান্তকর চেষ্টা করেছি। এই দায়ভার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই বোর্ড কর্তৃপক্ষের। এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বলছেন, মুদ্রণ ত্রুটি কোনো বড় ব্যাপার নয়, তবে এর কারণে কোনো শিক্ষার্থীর ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পেলে সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেবেন তিনি। কিছু প্রশ্নে একটি মুদ্রণজনিত ত্রুটি ছিল, এজন্য তার সময় যে নষ্ট হয়েছে বিষয়টা সেরকম নয়। আর সময় যে তাকে বৃদ্ধি করে দেওয়া হয় না অথবা সময় যে তার লঙ্ঘিত হয়েছে, এই অভিযোগটাও আমাদের কাছে করতে হবে সুনির্দিষ্টভাবে। শুধু এ কেন্দ্রেই নয়, রাজধানীর বাড্ডা আলাতুন্নেসা, মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলেও প্রশ্নপত্র মুদ্রণে এমন ত্রুটির অভিযোগ পেয়েছে শিক্ষা বোর্ড। এর আগে বাংলা পরীক্ষায় প্রশ্নপত্র ভুলের অভিযোগ ওঠে। পরে এ বিষয়ে একটি কমিটি গঠন করা হয়, যার প্রতিবেদন দেওয়ার কথা আগামী ২৬ ফেব্রুয়ারি। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। ডাকসু নির্বাচনের সব ছাত্র সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সাবেক ছাত্র নেতারা। আর এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও ইতিবাচক সমর্থন থাকতে হবে বলে মনে করেন তারা। একই সঙ্গে সবার আস্থা অর্জনে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনায় বসারও পরামর্শ তাদের। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। 11 মার্চ 2019 সোমবার অনুষ্ঠিত হবে। প্রতীক্ষা দীর্ঘ ৩ দশকের, অনেক অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে ঘোষিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তফসিল। আর নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী তৎপরতায় মুখর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ছাত্র সংগঠনগুলো সরব হয়ে ওঠাকে ইতিবাচকভাবেই দেখছেন সাবেক ছাত্র নেতারা। একই সঙ্গে তারা মনে করেন ক্যাম্পাসে সবার সমান সুযোগ ও ভোটের অবাধ পরিবেশ নিশ্চিতের উপর জোর দিতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। সঙ্গে সহায়ক ভূমিকা রাখতে হবে রাজনৈতিক নেতৃত্বকেও। আস্থার পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রধানত ভূমিকাটা কে পালন করবে? বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছাত্রছাত্রীদের মধ্যে একটা ফিলিংস তারা দিতে পারেন যে
আমরা আফটার তোমাদের শিক্ষক, আমাদের কাছ থেকে তোমরা কোনো মানে ন্যায় বিচারের বাইরে অন্য কোনো কিছু তোমরা আশঙ্কা করো না। কর্তৃপক্ষ চেষ্টা করতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করা না হয়, কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে কিন্তু তাদের সীমাবদ্ধতা প্রকাশ পেয়ে যায়। সেখানে সরকারের রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই কঠিন বার্তা দিতে হবে। তবে ভোট কেন্দ্র নিয়ে ছাত্র সংগঠনগুলোর মতো সাবেক ছাত্র নেতাদের মধ্যে রয়েছে মতের ভিন্নতা। কেন্দ্রীয়ভাবে নির্বাচনের দাবিটি না পূরণ করে এই যেভাবে তারা নির্বাচনটা করলেন, এটা আমার মনে হয় না যে সাধারণ ছাত্রছাত্রীদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। হলেই ভোট কেন্দ্র করা উচিত এবং যারা নির্বাচনে জয়লাভ করবে তারা হলে থেকেই তাদের সেই সমর্থনটা তাদের প্রকাশ করতে হবে। তবে হলে যেন ছাত্ররা অবাধে নির্ভয়ে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে। ভোটের পরিবেশ নিয়ে ইতিবাচক বার্তা দিতে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আলোচনায় বসার তাগিদ দিলেন ডাকসুর সাবেক এই নেতা। যারা ছাত্রছাত্রী আছে, যারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তাদের সংগঠনগুলোর সাথে আলাপ আলোচনা করার মাধ্যমে তাদের যুক্তিসঙ্গত দাবিগুলো মেলে নিয়ে যদি নির্বাচন করে তবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব। ডাকসুকে সত্যিকার অর্থে কার্যকর করা গেলে ভবিষ্যৎ নেতৃত্বের পাশাপাশি শিক্ষার্থীদের মননশীল চর্চার ক্ষেত্র তৈরি হবে বলে মনে করেন সাবেক ছাত্র নেতারা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় বাড়তি টাকা ছাড়া মিলছে না পাসপোর্ট। পুলিশ ভেরিফিকেশনের নামে এই টাকা নেওয়ার অভিযোগ পাসপোর্ট প্রত্যাশীদের। টাকা না দিলে পুলিশ নানা হয়রানি এবং দেরি করছে বলে দাবি অনেকের। সঠিক সময়ে যাচাই বাছাইয়ের কাজ শেষ না হওয়ায় গ্রাহকদের এমন ভোগান্তি বলে জানান পাসপোর্ট কর্মকর্তা। আর ঘুষের ব্যাপারে কঠোর অবস্থানের কথা বলছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। অল্প টাকা দিতে পিড়াপিড়ি করছিলেন বগুড়া জেলার শিবগঞ্জ পৌরসভার গরিবপুর গ্রামের হতদরিদ্র কৃষকের ছেলে সাকিব প্রামাণিক। কিন্তু পুলিশ কোনোভাবেই ১,০০০ টাকা ঘুষ নিতে রাজি নন। পুলিশের দাবি ৩,০০০ টাকা। প্রমাণসহ বিকাশে কে কত টাকা দিয়েছেন তাও দেখান তিনি। এরকম ঘটনা সব সময়। এক দালাল দিয়েছে, দেন না ১৪৮০ টাকা দিয়েছে, ১৫০০ টাকা না কাটে দিয়েছে। এই দেন ডেটটা দেন আজকে কয়টা দিল। উনি বলল তোমার পাসপোর্টে এগুলা কাগজ টাগজ সব ভুল আছে, হবে না, জন্মনিবন্ধনের কাগজ এটা ভুল, তো টাকা লাগবে ৫,০০০। পাসপোর্ট করেছি, পুলিশ ৪,০০০ চাই, তাই আমি ৩৫০০ দিছি, দিয়ে আমি করে আলছি। আমার থানা ভেরিফিকেশন ব্যাপারে ৫,০০০ টাকা চাই, তা আমি ৩৫০০ টাকা দিয়ে থানা ভেরিফিকেশন করছি। সঠিক সময় পাসপোর্ট না দিতে পারার কারণ হিসেবে পুলিশ ভেরিফিকেশনের রিপোর্ট নির্ধারিত সময় না দেওয়াকে দায়ী করলেন আঞ্চলিক পাসপোর্ট অফিসের এই কর্মকর্তা। নতুন প্রার্থী হলে পাসপোর্ট তদন্তে চলে যায়, তদন্ত রিপোর্ট ওনারা প্রাক পরিচয় যাচাই করে আমাদেরকে দেন। সেক্ষেত্রে রিপোর্টটা যদি তাড়াতাড়ি আসে, আমাদের দ্রুত চলে আসে, আমরা ফাইলটি দ্রুত নিষ্পত্তি করতে পারি। পুলিশ ভেরিফিকেশনে পুলিশের ঘুষ নিয়ে কঠোর অবস্থানে পুলিশ। ইতোমধ্যে অভিযুক্ত পুলিশকে শাস্তির আওতায় আনা হয়েছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। পাসপোর্ট ভেরিফিকেশনে কাউকে হয়রানি করার ক্ষেত্রে একদম শতভাগ হুঁশিয়ারি করে দেওয়া হয়েছে। যদি কোনো সদস্য কোনো সাধারণ মানুষকে হয়রানি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। আমরা ইতিমধ্যে ২-১টা অভিযোগ পেয়েছি এবং তাদেরকে সাসপেন্ড করেছি। জেলা পাসপোর্ট অফিসের তথ্য মতে গড়ে প্রতিদিন ১৫০ জন মানুষ পাসপোর্ট পেতে আবেদন করেন। জরুরি পাসপোর্ট ১১ দিন ও সাধারণ পাসপোর্ট পেতে ২১ দিন সময় লাগার কথা থাকলেও কেউই এই সময়ের মধ্যে পাসপোর্ট পাচ্ছেন না। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার উচ্ছেদ অভিযান। সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা এরই মধ্যে নিজেরাই সরিয়ে নিতে শুরু করেছেন স্থানীয়রা। তবে উচ্ছেদকৃত স্থাপনার মালিকদের অভিযোগ, সীমানা পিলারের বাইরে গিয়েও অনেক ভবন ভেঙে ফেলা হচ্ছে। এ বিষয়ে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড বলছে, দখলদাররা নিজেরাই সীমানা পিলার সামনের দিকে সরিয়ে নিয়েছে। মাহমুদ রাকিবের রিপোর্ট। বিশাল আকৃতির ড্রিল মেশিন দিয়ে ভাঙা হচ্ছে ভবন, তাও আবার নিজেদেরই। একটু অবাক মনে হলেও রাজধানীর সদরঘাট, গাবতলী, বেড়িবাঁধ সড়কের ইসলামবাগ, কেল্লার মোড় ও লোহারপুল এলাকায় গেলে এখন দেখা মিলবে এমন দৃশ্যেরই। মালিকরা বলছেন, উচ্ছেদ অভিযান চলমান থাকায় বড় ধরনের লোকসানের হাত থেকে বাঁচতে সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা তারা নিজ উদ্যোগেই সরিয়ে নিচ্ছেন। দাগ দিয়ে গেছে, তাই আমরা নিজেরাই ভাঙতেছি। এখন সরকারের বুলডোজার চালালে তো আমার পুরো বিল্ডিংই হিলে যাবে। বলছি যে আপনারা সীমানা পিলার গেড়ে দিয়ে দেন, আমাদের কোনো জিনিস না, আমরা নিজেরটা আমরা ভাঙ্গা দিব। এখন আমরা এটা ভাঙ্গা দিচ্ছি।
তবে সীমানা পিলার নিয়ে নানা অভিযোগ রয়েছে উচ্ছেদ করা স্থাপনার মালিকদের। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে জরিপ করে বসানো সীমানা পিলারের বাইরে গিয়ে ভবন নির্মাণ করার পরও তা উচ্ছেদ করছে বিআইডব্লিউটিএ। তবে অভিযোগ অস্বীকার করে বিআইডব্লিউটিএ বলছে, নদীর জায়গা দখলমুক্ত করতে পানি উন্নয়ন বোর্ড সহ সব সেবা সংস্থার সমন্বয়ে করা পুনর্জরিপের মধ্যে যে সকল স্থাপনা আসবে তা সবই উচ্ছেদ করতে তারা তাদের অভিযান অব্যাহত রাখবেন। পিলারটা আমার বিল্ডিং এর বাইরে, পিলারের পরে হলো আমার বিল্ডিং, তারপরে আমার বিল্ডিং ভেঙে দিচ্ছে। 10টা মিনিট আমার সময় দেয় নাই, পিলারটাও ভেঙে দিচ্ছে। 1 বছর পর্যন্ত বিভিন্নভাবে মাপ যোগ কইরা আমাদের সীমানা পিলার দিছে। সীমানা পিলার কমপ্লিট করার পরে পিলার রাইখাও 2-1 হাত পরে যায় আমরা আমাদের স্থাপনা করছি। যৌথ জরিপের মাধ্যমে একটি সীমানা পিলার স্থাপন করা হয়েছিল, সেই স্থাপিত সীমানা পিলারগুলো ট্যাম্পারিং করা হয়েছে অনেক জায়গায়, এবং যারা এই অভিযোগটা করছে তারা নিজেরাও জানে। তো সেই পিলারগুলো তারা তুলে ফেলছে। সীমানা পিলার তুলে ফেললেও কিন্তু আমরা আমাদের পজিশন ঠিক করে তার মধ্যে অভ্যন্তরে যদি কোনো অবৈধ স্থাপনা পাই সেগুলো কিন্তু আপনার উচ্ছেদের আওতায় আসবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বিতর্ক সৃষ্টি করতেই দখলদারদের এই অভিযোগ। এছাড়া নতুন করে জরিপ করে আবারও সীমানা পিলার বসানো হবে বলেও জানিয়েছে সংস্থাটি। ভবনের সামনে পিলার মানে কি আপনার বুঝতে হবে যে ভবনের ভেতরে ছিল পিলারটা। যারা আনঅথরাইজ এতদিন ছিল তারা যখনই দেখেছে আমাদের জায়গা উচ্ছেদ অভিযানের মধ্যে পড়ে যাচ্ছে, তারা রাতের অন্ধকারে ওই পিলারগুলো তারা এই ধরনের ম্যানিপুলেট করে তারা এরকম করেছে। বুড়িগঙ্গা দখলমুক্ত করতে প্রথম 2 দফার অভিযানে ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে নদী পাড়ের প্রায় 1200 অবৈধ স্থাপনা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী অন্তঃসত্ত্বা নারীকে ওএসডি করার ঘটনা বিভাগীয় তদন্তের দাবি করেছেন 2 সংসদ সদস্য। অন্তঃসত্ত্বা অবস্থায় নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হোসনে আরা বেগমকে জেলা পরিষদের এক কর্মকর্তা অযোগ্য ঘোষণা করে 4 ফেব্রুয়ারি ওএসডি করেন। এ ঘটনার নিন্দা জানিয়ে গতকাল সংসদে নির্ধারিত বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান বিভাগীয় তদন্ত দাবি করেন। গত 4 ফেব্রুয়ারি হোসনে আরা বেগমকে অযোগ্য বিবেচনা করে ওএসডি করার খবর শুনে তার মানসিক চাপ বেড়ে ফুসফুসের সমস্যার সৃষ্টি হয়। নির্ধারিত সময়ের আগেই অস্ত্রোপচারের মাধ্যমে তার সন্তান জন্ম হয়। এতে বাচ্চাটি চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বলে জানা গেছে। সাথে ঘটনাটা ঘটেছে। আমি ওমরা হজে ছিলাম, আমি ওমরা হজে থাকা দেখলাম যে ওখানে একটা ডাক বাংলো আছে। যখন ডাক্তারকে দেখাতে গেছে এই সময় আকস্মিক সে জানতে পেরেছে সে ওএসডি হয়েছে, এবং ওএসডি হওয়ার খবরটি শুনে সে আকস্মিকভাবে সেখানে অসুস্থ হয়ে পড়ে এবং একটি সন্তান সে প্রসব করে, যে সন্তানটা সময়ের আগে প্রসব করার কারণে এখন মৃত্যু পথযাত্রীর মতনই অবস্থায় সে হসপিটালে আছে শিশুটি। এই ঘটনাটির জন্য একটি বিভাগীয় তদন্ত প্রশাসনিকভাবে আমাদের সংস্থাপন মন্ত্রণালয়ের মাধ্যমে করার জন্য আমি আপনার কাছে বিনীতভাবে এই মহান সংসদে আবেদন জানাচ্ছি। কার নির্দেশে এই মেয়েটিকে ওএসডি করা হলো এবং ওএসডি করার পরে সে অসুস্থ হলো, আমি আল্লাহর কাছে দোয়া করি তার বাচ্চার হাতে হায়াত দরাজ হয়, কিন্তু তার বাচ্চার যে শারীরিক অবস্থা তাতে আমি শঙ্কিত। যদি এটা কিছু খারাপ কিছু হয়, আল্লাহ মাফ করুক, তাহলে হয়তো বা আমি আমার নিজেকেও মাফ করতে পারবো না, কারণ আমি ওই এলাকার এমপি ছিলাম। অমর একুশে গ্রন্থমেলায় প্রতি বছরই প্রকাশিত হয় ইতিহাস ভিত্তিক অসংখ্য বই। তবে বিষয় নিরপেক্ষ ইতিহাসের বইয়ের অভাব রয়েছে বলে মনে করেন লেখক ও পাঠকরা। প্রকাশকরা অবশ্য বলছেন, বৃহৎ পরিসরে গবেষণা না হওয়ায় ইতিহাস নিরপেক্ষ বই প্রকাশ করতে পারছেন না তারা। তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। বর্তমানকে এগিয়ে নেয় আর ভবিষ্যৎকে পথ দেখায় ইতিহাস। রাষ্ট্র ও সমাজের সঠিক পথ বাতলে দেয় ইতিহাস। প্রতি বছর বইমেলায় প্রকাশ হয় ইতিহাস ভিত্তিক অসংখ্য বই। তবে বিষয় নিরপেক্ষতায় কয়টি বই পায় পাঠকের ভালোবাসা? নিশ্চয়ই সংখ্যাটা কম, কিন্তু কেন? এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম, সে কারণে হয়তো ইতিহাস ভিত্তিক রচনা লিখতে গিয়ে অনেক সময় লেখকের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে এবং পক্ষপাতিত্ব কিংবা ব্যক্তিগত চিন্তা চেতনারও আমরা প্রকাশ দেখি। একজন পাঠক হিসেবেও যখন দেখি, আমাকে প্রকৃত ইতিহাস খুঁজতে গেলে আমাদের একাধিক জায়গার শরণাপন্ন হতে হয়। একটু ক্রস সেকশনের কাছে যেই প্রকৃত জায়গাটা খুঁজে বের করতে হয়। তা আমার মনে হয় এটার পরিবর্তন খুবই জরুরি। ইতিহাস চর্চা যেন আরও বেশি হয়, আরও বেশি শুদ্ধভাবে যেন লেখা হয়, এবং আমি বিশ্বাস করি ইতিহাসের বই লেখার সময় কখনোই শেষ হয়ে যাবে না। হয়তো আপনি দেখবেন
50-100 বছর পর সবচেয়ে ভালো বইটা লেখা হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। পাঠকের চাহিদা প্রমাণিত, প্রকাশকদেরও রয়েছে আগ্রহ। সংকট কেবল মানসম্পন্ন পাণ্ডুলিপির। আমরা এর আগেও দেখেছি যে ইতিহাস ভিত্তিক বইগুলো এক এক লেখক এক একভাবে বর্ণনা করেছেন, চারিত্রিক ডিফারেন্স আছে, দিন তারিখের ঘাপলা হয়। সেই জন্য আমি মনে করি যে ইতিহাস ভিত্তিক যে রেফারেন্স বইগুলো এগুলো খুবই যত্ন করে রেফারেন্স সহ এবং ঠান্ডা মাথায় কাজগুলো করা উচিত। কোনো কারণে যদি তথ্যগত ভুল থাকে সেক্ষেত্রে আমাদের প্রজন্ম, আগামী প্রজন্ম সবাই কিন্তু জানবে ভুলটা। যে কোনো জাতি ইতিহাসের আয়নায় নিজেদের অস্তিত্বের শেকড় খুঁজে বেড়ায়, তাই ইতিহাসের বই লেখকের মতাদর্শকে ছাপিয়ে যাবে এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। পয়লা ফাল্গুন ও ভালোবাসা দিবসকে সামনে রেখে শহরগুলোতে উৎসবের আমেজ। এই দুটি বিশেষ দিনে ক্রেতাদের ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত সাভারের বিরুলিয়া ইউনিয়নের 6টি গ্রামের বাগানগুলো। এবছর ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা। শুধু ব্যবসায়ীরাই নন, নগরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক দর্শনার্থী জারবেরা ও গোলাপ ফুল কিনতে আসছেন বাগানে। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে আছে ফুল। বিশেষ দিবসে ফুলের চাহিদা মেটাতেই একসময় বিদেশ থেকে ফুল আমদানি করা হলেও এখন দেশে উৎপাদন হচ্ছে গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস সহ নানা জাতের বিদেশি ফুল। বসন্ত বরণে ও ভালোবাসা দিবসে ফুলের আবেদন চিরায়ত। বিশেষ এই দুটি দিনকে ঘিরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের 6টি গ্রামের বাগানগুলো এখন ছেয়ে গেছে ফুলে ফুলে। বাগানগুলোতে পুরোদমে চলছে ফুল তোলা। রাজধানীর বিভিন্ন স্থান থেকে গোলাপ গ্রামে ফুল কিনতে আসছেন দর্শনার্থীরাও। আমরা উত্তরা থেকে আসছি ফুলের বাগান দেখার জন্য। সামনে পয়লা ফাল্গুন, এর জন্য অনেকগুলো ফুল কিনলাম। ভালোবাসা দিবস সেই উপলক্ষে আসলে আশা ফুল টুল কিনবো। ঘুরতে আসছে এখানে পিকনিকের মতনই। গোলাপ কেনা হয়েছে কিছু, আরো কিনবো দেখতেছি। ভালোবাসা দিবস যেহেতু গোলাপ কিনলাম, খুব সস্তা। পোকার আক্রমণের কারণে গত বছর গোলাপের ফলন কম হওয়ায় বিক্রির টার্গেট পূরণ হয়নি। তবে এবার ভালো দাম পাওয়ায় বাগান মালিক ও চাষিরা খুশি। ফেব্রুয়ারি মাসের মধ্যে বর্তমান ফুলের চাহিদাটা বেশি। ভালোবাসা দিবস উপলক্ষে অলরেডি আমাদের 5-6 হাজার গোলাপ কাটা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে লোক আসবে আমাদের মার্কেটে গোলাপ কেনার জন্য। 14 তারিখে আমরা 2000, 2500, 3000 টাকা ভান্ডিল বিক্রি হবে। দাম কিছুটা বেশি হলেও রং বেরঙের জারবেরা ফুলের প্রতিও ক্রেতাদের রয়েছে বিশেষ আকর্ষণ। আমরা 6 বিঘা জমি জারবেরা চাষ করছি। প্রত্যেকটা জারবেরা ফুলই আপনার 10 টাকা 12 টাকা পিস। আমরা প্রত্যেকদিন অর্ডার পাচ্ছি ভালোই। প্রতিদিন সাভারের শতাধিক বাগান থেকে তোলা হচ্ছে প্রায় 3 লাখ ফুল। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঋতুরাজ বসন্তের আগমনে সুনামগঞ্জের তাহিরপুরের শিমুল বাগান সেজেছে মনোরম সাজে। ফুলের মৌসুমে বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন পর্যটকরা। নশদ আহমদ চৌধুরীর ছবিতে হিমাদ্রি শেখর ভদ্রকে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ফুলে ফুলে ছেয়ে আছে মেঘালয় রাজ্যের পাশের জাদুকাটা নদীর পাড়ের মানিগাঁওয়ের শিমুল বাগান। মৌসুমের এই সময়টিতে এমনই অপরূপ সৌন্দর্যে ভরপুর থাকে বাগানটি। আর প্রকৃতির এমন রূপ দেখার জন্য দলে দলে ছুটে আসছেন নানা বয়সী পর্যটকরা। অনেক ভালো লাগছে, অনেক সুন্দর একটা স্থান। এই মনোমুগ্ধকর পরিবেশে আসলে আসলেই মানুষের মনের যে একটা দুঃখ কষ্ট লাঘব হয়ে যায়। সবকিছু দেখে খুব ভালো লাগছে। আমরা সবাই এখানে আসি, প্রতি বছরে আসি। আমরা আরো আসবো, আর অনেক পর্যটকরা আসে অনেক বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে। কিছুটা কষ্ট করে শিমুল বাগানে এসেই মুগ্ধ হয়ে যান সকলে। এই জায়গাটা ইন্টারনেটের মাধ্যমে সবাই এখন জানে, জানার ক্ষেত্রে এখন সবাই এখানে পর্যটক এখানে দেখার জন্য ঘুরতে আসে। আমার এই বাগান থেকে খুবই ভালো লাগছে। এত সুন্দর সুন্দর ফুল এখানে আমরা দেখতে আসছি, তার জন্য আমরা খুব আনন্দিত। পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় এনে বাগান এলাকায় অবকাঠামো উন্নয়নের হাত দিয়েছেন বাগানের মালিক। 2003 সালে প্রথমে বাণিজ্যিক ভিত্তিতে চিন্তা ভাবনা করে এই শিমুল গাছগুলো রোপণ করেছিলেন। পর্যটক হিসেবে আমরা ধরে রাখার জন্য বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেছি। একটা ক্যান্টিনের ব্যবস্থা করেছি, ওয়াশরুমের ব্যবস্থা করতেছি এবং এটা পরিচর্যা করে আমরা যত্ন সহকারে কিছু কর্মী নিয়োগ করতেছি যাতে এটা আকর্ষণের দ্বার বৃদ্ধি পায়। বাগান এলাকা ফুলে ফুলে ভরে থাকে ফাগুন মাস জুড়েই। শিমুল বাগানের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য সিলেট থেকে 100 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তারপরই দেখা যাবে শিমুল বাগানের সেই অপরূপ সৌন্দর্য। তাহিরপুরের শিমুল বাগান থেকে ইকরামুল কবির, সময় সংবাদ, সুনামগঞ্জ।
উৎসবকে ঘিরে জমে উঠেছে রাজধানীর পাইকারি ফুলের বাজারও। এই মুহূর্তে রাজধানীর শাহবাগে আছেন রিপোর্টার সানবির রুপল, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সালেন, পাতাঝরা বসন্তের বরণে কিন্তু এখন ফুলের শুভেচ্ছা দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া হচ্ছে শাহবাগে। এর আগে আমরা আগারগাঁও ফুলের মার্কেটে ছিলাম, সেই ফুলের মার্কেটও কিন্তু বেশ জমজমাট হয়ে উঠেছে এই ভালোবাসা দিবস এবং পয়লা ফাল্গুনকে পালনের জন্য। এবং ফুলের মার্কেটটা সারা বছর যে অবস্থায় থাকে, এই 2-3টি উপলক্ষ কিন্তু বেশ জমজমাট আয়োজন থাকে ফুলের বাজারে। এবং ব্যবসায়ীরা যেমন স্বতঃস্ফূর্তভাবেই তারা বেচাকেনা করেন, তেমনি ঢাকা এবং ঢাকার বাইরের যে ক্রেতারা আছেন তারাও কিন্তু আগেভাগেই এই দুটি উপলক্ষ হিসাবে ফুল নিয়ে যাচ্ছেন আগামভাবে। আমি দেখেছি যে ঢাকার বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ীরা এসছেন তারা আগামীকালকে পয়লা ফাল্গুনের উপলক্ষে কিন্তু ফুল নিয়ে গেছেন এবং বলছেন যে অন্যান্য সময়ের চেয়ে এখন কিছুটা বাড়তি দাম। এখন 300 গোলাপ বিক্রি হচ্ছে এখানে পাইকারি বাজারে 2000 থেকে 2200 টাকা, এবং গ্ল্যাডিয়েটর্স বা জিপসি সব ফুলের কিন্তু চাহিদা বেশ ভালো। তবে লাল হলুদ ফুলের কিন্তু সবচেয়ে বেশি চাহিদা এখানে, এবং লাল হলুদ ফুলের আধিক্য যেহেতু ভালোবাসার রং এবং ফাল্গুনের রঙে ফুটে ওঠে, সেই হিসাবে লাল হলুদ ফুলের আধিক্য কিন্তু বেশি, এবং সেই বেচাকেনাও যেমন বেশি এবং দামও কিন্তু বেশি। তবে অন্যান্য যে ফুলগুলো আছে সেই ফুলগুলোর দাম কিন্তু সারা বছরের মতো আগে যে সময় বিক্রি হতো যে দামে, সেই দামেই কিন্তু বিক্রি হচ্ছে। তো এর আগে আগারগাঁও যে ফুলের মার্কেটে ছিল, সেই ফুলের মার্কেটেও যে ধরনের অভিযোগ কিন্তু আমরা শুনে এসেছি, এবং শাহবাগে এসেও যে ব্যবসায়ী আছেন তারা কিন্তু একই রকমের অভিযোগ বলছেন যে সেটি হচ্ছে আর্টিফিশিয়াল ফুলের আধিক্য ইদানিং বেড়ে গেছে, যার ফলে দেখা যাচ্ছে যে তাজা ফুলের দিকে মানুষের মোহ কিছুটা কমেছে বলে তাদের ধারণা। যার ফলে তারা বলছেন যে এই আর্টিফিশিয়াল ফুল যদি একটু কমানো যায় আমদানি, তাহলে হয়তো দেশের চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব হবে। দেশে যে চাষিরা আছেন সেই ফুল চাষের যে আগ্রহটা বাড়ছিল, সেই ফুল চাষের আগ্রহটা কিন্তু বাড়বে। এবং তাদের আরেকটি দাবি সেটি হচ্ছে কি, সারা বছর এই ফুলের ব্যবসা চলতে থাকে, তবে এই কয়েকদিন কিন্তু বেশ ভরা মৌসুম বলা চলে। এবং আরেকটি মজার বিষয় হলো সেটি হচ্ছে বসন্ত বরণ করেই কিন্তু তারা এই ফুলের ব্যবসার বছর হিসেব করেন, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত তারা ফুলের ব্যবসার একটি বর্ষ হিসাব করেন, এবং সেই হিসেবে আগামীকালকে তাদের এই ব্যবসার বর্ষ শেষ, এবং সেই ফুলের বর্ষ শেষ উপলক্ষে তারা যে আয়োজনটি করেন, তারা বলছেন যে স্থায়ী একটি মার্কেট হলে তাদের জন্য এই ফুলের ব্যবসাটি আসলে আরো বেশি জমজমাট করে, এবং এই আয়োজনটা আরো বেশি ফুলের বরণ করা সম্ভব হবে। তো সালেহিন, এখনকার মতো এই ছিল ফুলের বাজার থেকে, শাহবাগ ফুলের বাজার থেকে সবশেষ খবর। উৎসবকে ঘিরে জমে উঠেছে রাজধানীর ফুলের পাইকারি বাজার, সেখানকার সবশেষ খবর জানছেন আমাদের সহকর্মী সানবির রুপল। প্রতি বছরই ভালোবাসা দিবসে পর্যটন মুখর হয়ে ওঠে কক্সবাজার। এরই মধ্যে 4 শতাধিক হোটেল, মোটেল ও রিসোর্টের শতভাগ বুকিং হওয়ায় এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পর্যটকদের নিরাপত্তা দিতে নানা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এমনিতেই পর্যটন মৌসুমের বাড়তি চাপ, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে, সব মিলিয়ে সৈকত শহরে সাজ রব। প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডেতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সৈকতে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ইতোমধ্যে হোটেল, মোটেল ও রিসোর্টগুলো শতভাগ বুকিং হয়ে গেছে, তাই পর্যটকদের জন্য হোটেল, মোটেল ও রিসোর্টগুলো সাজছে ভিন্ন সাজে, থাকছে নানা আয়োজন। ব্যবসায়ীরা আশা করছেন ব্যবসা হবে জমজমাট। অ্যাট্রাকটিভ প্যাকেজ দিয়েছি গেস্টের জন্য, যেটাতে আকৃষ্ট হয়ে তারা আসছে। ফটোশুটের একটা আয়োজন করা হয়েছে, একটা কর্নার, তারপরে হচ্ছে সাথে সঙ্গীত অনুষ্ঠান থাকবে। কক্সবাজার ভ্রমণে এসে বেশিরভাগ পর্যটক ভিড় জমান সৈকতের লাবণী, সুগন্ধা ও কলাতলি পয়েন্টে। তাই এই 3টি পয়েন্টে পর্যটকদের সমুদ্র স্নানে নজরদারি বাড়ানোর কথা জানালেন লাইফগার্ড সংস্থার কর্মকর্তা। আমাদের স্পেশাল ভাবে কাজ করব আমরা, তার সাথে আমরা আমাদের পাশে 26 জন লাইফগার্ড আছে, এবং স্পেশাল আরো 20 জনের উপর আমরা ভলান্টিয়ার লাইফগার্ড কাজ করব। আর ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা জানান, বিপুল সংখ্যক পর্যটক আগমনের কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। 24 ঘন্টা আপনার বিচের মাঝে তখন দৃশ্যমান থাকবে। হোটেল, মোটেলের জোনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রক্ষার লক্ষ্যে আমরা অ্যাডভান্স কিছু ইনফরমেশন কালেকশনের জন্য আমাদের সিভিল টিম ওখানে কাজ করবে। হোটেল মালিকদের দেওয়া তথ্য মতে গত বছরের ভ্যালেন্টাইন্স ডেতে কক্সবাজারে 1.5 লাখ পর্যটক বেড়াতে আসেন, তবে এবছর তা 3 লাখে পৌঁছাতে পারে বলে আশা ব্যবসায়ীদের।
সময় সংবাদ, কক্সবাজার। 2017 সালের বন্যায় সুনামগঞ্জ জেলার বিভিন্ন হাওরে পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ ভেঙে মৌসুমের একমাত্র ফসল ধান সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। এই ঘটনায় দায়ের করা মামলায় দুদক ওই সময়ে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত প্রকৌশলী ও ঠিকাদার সহ 33 জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করায় সন্তুষ্ট হাওরবাসী। তবে এরই মধ্যে অভিযোগপত্র থেকে বাদ পড়ছে অর্ধেকের বেশি নাম। এই নিয়ে ক্ষোভ জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে নিয়ে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। 2017 সালের 28 মার্চ থেকে টানা বৃষ্টিপাতের সঙ্গে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ডের হাওরের ফসল রক্ষা বাঁধ একের পর এক ভাঙতে থাকে। এই ঘটনায় পাওবীর সিলেটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী সহ 61 জনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরবর্তীতে আইনি বিভিন্ন প্রক্রিয়া শেষে দুদক 33 জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করে অনুমোদন দেয় রোববার। আইনি প্রক্রিয়ায় এই অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন হাওরবাসী। পাশাপাশি তারা চান অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি। এখানে ব্যাপক নিয়ম এবং দুর্নীতির মাধ্যমে এই হাওর বাঁধগুলো সঠিকভাবে নির্মাণ করা হয় নাই। তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ন্যায় বিচার আমরা দাবি করি। বিচার চাই যাতে এইরকম দুর্নীতি আর যাতে না হয়। অন্যদিকে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তাহিরপুরের এই জনপ্রতিনিধি অভিযোগপত্র থেকে প্রায় অর্ধেক অভিযুক্তের নাম বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এর মধ্যে কোনো দুর্নীতি আছে কি না, এখানে কোনো গাফলাতি আছে কি না, এখানে কোনো ধরনের কোনো কারচুপি আছে কি না, এগুলা সাথে সাথে তদন্ত করে দেখাশোনা করে, তাহলে আমার মনে হয় দুর্নীতি ভবিষ্যতে হবে না। পানি উন্নয়ন বোর্ডের 14 প্রকৌশলী এবং 19 ঠিকাদার 8 কোটি 14 লাখ টাকা আত্মসাৎ করেছে বলে দুদক অভিযোগপত্রে উল্লেখ করেছে। ফসল রক্ষা বাঁধ নির্মাণে দুর্নীতির কারণে সুনামগঞ্জে 1,67,000 হেক্টর জমির বোরো ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল। এই দুর্নীতির সাথে যারা জড়িত ছিলেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছেন হাওরবাসী। সুনামগঞ্জের শনির হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। বাগেরহাটে আঞ্চলিক মহাসড়কের দুপাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মেহনাজের নেতৃত্বে কচুয়া উপজেলার কাঁঠালতলা থেকে মোড়লগঞ্জের ছোলমবাড়িয়া পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় সড়কের দুপাশে পাকা আধা পাকা শতাধিক স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। অভিযানে সড়ক বিভাগের কর্মীরা ছাড়াও ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ ও পুলিশ সদস্যরা অংশ নেয়। সড়ক ও জনপদ বিভাগের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে অভিযান আরও জোরদারের আহ্বান জানান এলাকাবাসী। আজ থেকে ভারত ও বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণে আবারও বসবে ফেনীর সীমান্ত হাটের বাজার। গতকাল দুপুরে ছাগলনাইয়া উপজেলার সীমান্ত হাট দরবার হলে দুদেশের যৌথ সভায় সিদ্ধান্ত হয়। সভায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আখতারুন্নেসা শিউলি। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সন্তোষ দাস। সভায় সীমান্ত হাটে এক পক্ষীয় বাণিজ্য নীতির সমালোচনা করে 7 দফা দাবি তুলে ধরে বাংলাদেশ। আলোচনা শেষে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয়। ভারতের অসম বাণিজ্য নীতির অভিযোগ তুলে গত বছরের 27 ডিসেম্বর থেকে 7 দফা দাবিতে সীমান্ত হাট বর্জন করেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এন্ট্রেন্সটা এটা আরো যাতে ভালোভাবে করা যায়, রেস্ট্রিক্টেড করা যায়, যাতে কোনো কালোবাজারি ঢুকতে না পারে, সেই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিব। এবং আমরা চাচ্ছি যে আমাদের উভয় দেশের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এটা যেন আরো সুন্দর হয়, আরো মজবুত হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে ঢাকা দিনাজপুর সড়কের কাটামোড় এলাকায় নাগরিক কমিটির আয়োজনে এই মানববন্ধন হয়। এতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা অভিযুক্ত শিক্ষক বেলজিয়ামের ফাঁসির দাবি জানান। গত 8ই ফেব্রুয়ারি শিয়ালগড়া এলাকার স্কয়ার কোচিং সেন্টারের পরিচালক এবং সাহেবগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলজিয়ামকে 5ম শ্রেণীর ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক করে পুলিশ।
মানিকগঞ্জে এক তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে 2 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, রোববার দুপুরে তার কাছে সাটুরিয়া থানার এসআই সেকান্দার হোসেন ও এসআই মাজহারুল ইসলামের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন এক তরুণী। অভিযোগে বলা হয়, ওই তরুণীর খালা তাকে নিয়ে গত 6 ফেব্রুয়ারি বিকেলে সাটুরিয়া থানার এসআই সেকান্দার হোসেনের কাছে পাওনা টাকা আনতে যায়। এ সময় সেকান্দার তাদের সাটুরিয়া ডাক বাংলোতে ডেকে নিয়ে যান। পরে সেখানে আসেন আরেক পুলিশ কর্মকর্তা এএসআই মাজহারুল ইসলাম। এ সময় খালা ও ভাগ্নিকে 2 দিন আটকে রেখে অস্ত্রের মুখে ধর্ষণ করে 2 পুলিশ কর্মকর্তা। 8 ফেব্রুয়ারি মুক্তি পেয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন নির্যাতিতরা। ঘটনা তদন্তে 2 সদস্যের একটি কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। পুলিশ বাহিনীর সদস্য হিসেবে তারা কোনো বাড়তি সুযোগ সুবিধা পাবে না। অলরেডি তাদেরকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। বাকি যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একজন এডিশনাল এসপির নেতৃত্বে তদন্ত কমিটি যে রিপোর্ট, প্রাথমিক যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতে নেওয়া হবে খুব দ্রুততম সময়ের মধ্যে। এবং আপনাদের মাধ্যমে আমি এটা বলতে চাই যে এই ক্ষেত্রে 100% ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। রাঙামাটি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে ভূমি হস্তান্তর করেছে জেলা প্রশাসন। গতকাল সকালে নিজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক একে মামুনুর রশিদ কলেজের অধ্যক্ষের হাতে জমির দলিলপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনী মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার এক বিবৃতিতে সংগঠনটি জানায়, রাখাইনের বিভিন্ন গ্রামে মর্টার সেল নিক্ষেপ, বেসামরিক নাগরিকদের আটক এবং খাবার সরবরাহ আটকে দিচ্ছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে ঘরবাড়ি থেকে মূল্যবান সামগ্রী লুট করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। রাখাইন ভিত্তিক সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে অভিযান শুরুর পর থেকেই এসব তৎপরতা চালানো হচ্ছে বলে বিবৃতিতে বলা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ক্রাইসিস রেসপন্স বিভাগের পরিচালক তিরানা হাসান বলেন, যে কোনো পরিস্থিতিতে বাড়িঘরে গোলাবর্ষণ ও খাদ্য সরবরাহ আটকে রাখা অযৌক্তিক। তিনি আরও বলেন, আন্তর্জাতিক নিন্দার পরও তারা নির্লজ্জভাবে গুরুতর নির্যাতন চালিয়ে যাচ্ছে। এছাড়া সেনাবাহিনীর যে ডিভিশনগুলো 2017 সালের আগস্ট ও সেপ্টেম্বরে রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতায় জড়িত ছিল, তাদেরকেই রাখাইন রাজ্যে মোতায়েন করা হয়েছে বলেও জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 4 দিনব্যাপী মার্কেটিং কার্নিভালের উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে কার্নিভালের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মিজানুর রহমান। এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইমরান কবির চৌধুরী, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামী 14 ফেব্রুয়ারি ক্যারিয়ার সামিটের মধ্য দিয়ে শেষ হবে এই কার্নিভাল। এতে কর্পোরেট লিডার সহ প্রায় 350 জন ডেলিগেট অংশগ্রহণ করার কথা রয়েছে। যাদের পরিচালনা আমাদের সেই উপস্থিত আছেন। ঝিনাইদহে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রাথমিকভাবে জেলার 15টি বিদ্যালয়ের 45 জন শিক্ষার্থী অংশ নেয়। পরে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রতিযোগিতায় অংশ নেয় 24 জন শিক্ষার্থী। অনুষ্ঠানে জেলা প্রশাসক সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পিরোজপুরের নানা আয়োজনে উদযাপন করা হলো কবি আহসান হাবিবের 102তম জন্মবার্ষিকী। গতকাল সকালে অফিসার্স ক্লাবের হল রুমে শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে কবির জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। বান্দরবানের নাইখাংছড়িতে আগুনে দগ্ধ হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার ভোর রাতে 22 এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই এলাকার রাশেদা বেগম মোমবাতি জ্বালিয়ে আগুন পোহাচ্ছিল।
এ সময় হঠাৎ করেই তার পোশাকে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহত ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছে এলাকাবাসী। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। এসএসসিতে এবার গণিতের ইংরেজি ভার্সনের প্রশ্ন ত্রুটি পরীক্ষা চলাকালীনই সংশোধনের দাবি বোর্ডের। কোনো শিক্ষার্থীর ক্ষতি হলে তদন্ত অনুযায়ী ব্যবস্থার আশ্বাস। ডাকসু নির্বাচনের সব ছাত্র সংগঠনের জন্য সমান সুযোগ নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। থাকতে হবে সরকারের ইতিবাচক সমর্থন, মত সাবেক ছাত্র নেতাদের। বুড়িগঙ্গা দখল মুক্ত করতে আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় দফার উচ্ছেদ অভিযান। সীমানা পিলারের মধ্যে থাকা স্থাপনা নিজেরাই সরিয়ে নিচ্ছে স্থানীয়রা। বগুড়ায় বাড়তি টাকা না দিলে মিলছে না পাসপোর্ট, ভেরিফিকেশনের নামে নেওয়া হচ্ছে ঘুষ, কঠোর অবস্থানের দাবি জেলা পুলিশের। এবং উৎসবে ফুলের চাহিদা মেটাতে প্রস্তুত সাভারের বিরুলিয়ার 6 গ্রাম। ফলন ভালো হওয়ায় খুশি চাষিরা, বাগানে ফুল কিনতে আসছেন সাধারণ মানুষও। এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।